আসসালামু আলাইকুম, সুপ্রভাত সবাইকে। আমাদের ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি প্রকৌশলী মোহাম্মদ সাকিবুল ইসলাম, প্রভাষক, ন্যাশনাল কলেজ, বাড্ডা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমরা ওয়েব পেজ ডিজাইন অ্যান্ড HTML সম্পর্কে মূলত ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছি। এখানে তোমরা যদি নিয়মিত ক্লাসগুলো পড়ো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে এবং HTML, ওয়েব পেজ ডিজাইন এগুলো সম্পর্কে তোমরা বেশ ধারণা লাভ করতে পারবে। তাই তোমাদেরকে আমি বরাবর নিয়মিত ক্লাসের মতোই বলবো যে তোমরা ল্যাপটপ, ডেস্কটপ বা মোবাইল ওপেন করে বসো। যদি কারোর ল্যাপটপ, ডেস্কটপ না থাকে, প্রয়োজনে দুটো মোবাইল নিয়ে বসো বা একটি মোবাইল নিয়ে বসো। অর্থাৎ তুমি মূলত আমার সাথে সাথে আমি যখন প্র্যাকটিক্যাল কাজগুলো করব, তুমি আমার সাথে সাথে প্র্যাকটিক্যাল কাজগুলো করবে। তাহলে তুমি আস্তে আস্তে খুব ভালোভাবে ওয়েব পেজ ডিজাইন শিখে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমরা অবশ্য অনেকেই জয়েন করে ফেলেছো। আর আফসান মমিন, তারপর আবিদা সুলতানা, ফারিয়া লিনা, ধন্যবাদ সবাইকে। আমি তোমাদের তাহলে আজকের ক্লাস শুরু করতেছি। তাহলে আমাদের আলোচ্য বিষয়, অর্থাৎ আমরা কোডিং করতেছি, HTML কোডিং সমূহ করতেছি। আমরা আজকে HTML কোডিংয়ের চতুর্থ পর্বে আছি। অর্থাৎ আমি তোমাদের যেন কেউ কোনো ক্লাস যদি মিস করে ফেলো, তখন যেন তোমরা ক্লাসগুলোতে ধারাবাহিকভাবে যেতে পারো। এজন্য আমি তোমাদেরকে কোডিংয়ের ক্লাসের পর্ব 1, 2, 3 সেখানে আমি লিখে দিয়েছি, যেন তোমরা ধারাবাহিকভাবে এটি আয়ত্ত করতে পারো অথবা চর্চা করতে পারো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আর কথা না বাড়িয়ে এখন ক্লাসে চলে যাচ্ছি। তাহলে আমাদের আজকের মূলত আলোচ্য বিষয় হবে যে বিভিন্ন কোডসমূহ নিয়ে আমরা আলোচনা করব। HTML কোডিং পর্ব 4, অর্থাৎ কোডিংয়ের জন্য 4 নম্বর ক্লাসে আমি আছি। ওয়েব পেজে PBIU ইত্যাদি ট্যাগ এবং BR, সুপ, সাব ইত্যাদি HTML ট্যাগের ব্যবহার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে মূলত HTML ট্যাগ ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করার জন্য আমরা অনেক ট্যাগ ব্যবহার করি। আর আজকে আমরা মূলত কয়েকটি ট্যাগ এখানে, যে প্যারাগ্রাফ ট্যাগ, B মানে বোল্ড ট্যাগ, I মানে ইটালিক ট্যাগ, U মানে আন্ডারলাইন, BR মানে লাইনের মাঝখানে ব্রেক দেওয়ার জন্য, সুপ মানে সুপারস্ক্রিপ্ট, সাব মানে সাবস্ক্রিপ্ট অর্থাৎ কোনো লেখা উপরে উঠানোর জন্য, কোনো লেখা নিচে নামানোর জন্য। এই ট্যাগগুলো মূলত আমরা ব্যবহার করে থাকি। তোমরা আজকে আমাকে এই ট্যাগগুলো আমি শেখানোর পর তোমরা বাসায় করবে এবং আমাকে আউটপুট পাঠিয়ে দিবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি একটু চর্চা করো তাহলে তোমরা অবশ্যই পারবে। মহিদুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। সুয়েব আল হাসান, থ্যাংক ইউ সবাইকে। আরও যারা এখনও জয়েন করনি, দ্রুত জয়েন করে ফেলো। প্রিয় শিক্ষার্থীরা, HTML প্যারাগ্রাফের ব্যবহার। HTML আমরা শুরুতেই দেখব যে HTML প্যারাগ্রাফ ট্যাগের ব্যবহার। মূলত HTML প্যারাগ্রাফগুলোকে
পি ট্যাগ বা পি ট্যাগ ব্যবহার করে, পি ওপেন পি ক্লোজ ট্যাগ ব্যবহার করে নির্ধারণ করা হয়। খুবই একটি সহজ বিষয়। শুধু যখন আমি প্যারাগ্রাফ তৈরি করব, মূলত পি ট্যাগ ব্যবহার করে প্যারাগ্রাফ তৈরি করব। তাহলে দেখো এখানে আমি একটি ছোট্ট প্রোগ্রাম করেছি। দেখো এখানে রয়েছে আমার প্রোগ্রামটা। আমি HTML হেড ক্লোজ করে দিলাম, অর্থাৎ এটা একটা এমটি ট্যাগ, কারণ হেডের মধ্যে আমার যেহেতু কিছু নেই এই জন্য আমি এখানে হেড ক্লোজ করেছি। এরপর আমি বডি অংশ শুরু করলাম। বরাবরের মতোই নোটপ্যাড ওপেন করে সেখানে তোমরা আসলে এটি করবে, যেটি তোমাদেরকে আমি প্রথম 2 ক্লাসে শিখিয়েছিলাম কিভাবে নোটপ্যাড ওপেন করতে হয়, কিভাবে সেভ করতে হয়। তাহলে এখন হেড বডির ভিতরে আমি 3টা প্যারাগ্রাফ জাস্ট তোমাদের বোঝানোর জন্য, দেখো দিস ইজ প্যারাগ্রাফ, দিস ইজ প্যারাগ্রাফ, দিস ইজ প্যারাগ্রাফ। এরপর 3টা প্যারাগ্রাফ আমি এখানে দিলাম। এরপর এই যে বডি, এই বডি ক্লোজ করলাম, HTML ক্লোজ করলাম। তা প্রিয় শিক্ষার্থীরা, এই তুমি ডান পাশে তাকিয়ে দেখো প্রত্যেকটা লাইন কিন্তু নিচে নিচে এসেছে। কারণ কি, এখানে আমি 3টা প্যারাগ্রাফ ব্যবহার করেছি। তোমরা জানো যে প্যারাগ্রাফের শুরুটা মূলত প্যারাগ্রাফ যখন আমি শুরু করব সেই শুরুটা সাধারণত নিচে নিচে হয়। তাহলে এখানে দেখা গেছে যে আমার প্যারাগ্রাফের শুরুটা, তাহলে প্যারাগ্রাফের শুরুটা দেখো এই লাইনগুলো কিন্তু প্রত্যেকটা নিচে নিচে নেমে এসেছে। কারণ আমি প্যারাগ্রাফ স্টার্ট করেছি, আবার প্যারাগ্রাফ ক্লোজ করে দিয়ে আবার নতুন করে প্যারাগ্রাফ ক্লোজ করেছি, আবার স্টার্ট করে দিয়ে আবার প্যারাগ্রাফ ক্লোজ করেছি। অর্থাৎ আমি 3 বারে 3টা প্যারাগ্রাফ শুরু করে আমি ক্লোজ করেছি। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে নিচে নামানোর জন্য প্যারাগ্রাফের শুরুতে মূলত আমরা পি ব্যবহার করে থাকি। যখনই আমি পিটা নতুন করে স্টার্ট করব, অর্থাৎ নতুন একটি প্যারাগ্রাফ শুরু হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওমর ফারুক, নাইম সিং, থ্যাংক ইউ। যদি কেউ না বুঝে থাকো তাহলে আমাকে বলবে কমেন্ট করে, আমি তোমাদেরকে আবার এটাকে বলবো। তাহলে আমরা একটি প্যারাগ্রাফের শুরু এবং শেষ বুঝলাম, অর্থাৎ পি ট্যাগের ব্যবহার আমি শিখলাম। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা টেক্সট বোল্ড করার প্রোগ্রাম দেখব। অর্থাৎ HTML টেক্সটে বোল্ড আকারে প্রদর্শনের জন্য বি ওপেন বি ক্লোজ ট্যাগ ব্যবহার করা হয়। নিচে HTML কোডিং পদ্ধতি দেখানো হলো। অর্থাৎ আমি দেখলাম একটি প্যারাগ্রাফ, পূর্ণি মিত্র, জি স্যার বুঝছি, থ্যাংক ইউ। জাকির হুসাইন, জয়া সিং, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমি একটা প্যারাগ্রাফ তৈরি করা শিখলাম। এবার আমি শিখব যে কিভাবে একটি লেখা বোল্ড করতে হয়, অর্থাৎ মোটা করতে হয়। তাহলে লেখা বোল্ড করার জন্য মূলত মনে রাখবে বি ট্যাগ ব্যবহার করা হয়। ট্যাগগুলো কিন্তু প্রিয় শিক্ষার্থীরা তোমাদের মনে রাখতে হবে। আমি শুরুর দিকে ক্লাসে তোমাদের ট্যাগগুলো বারবার শিখিয়েছি। এরপর এখন যখন আমি প্রোগ্রামের ছোট ছোট করে প্রোগ্রামগুলো যখন করতেছি, তখনও কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা ট্যাগ সম্পর্কেই ধারণা দিচ্ছি এবং আলোচনা করতেছি। তাই তোমরা অবশ্যই ট্যাগগুলো মনে রাখবে। তাহলে বি ট্যাগ, বি ওপেন এবং বি ক্লোজ, এই ট্যাগের কাজ কি? লেখাটাকে বোল্ড করা, অর্থাৎ মোটা করা। তাহলে আমি এবার ছোট্ট একটি প্রোগ্রাম দেখব। এখানে দেখো লিখেছি আমি HTML। যেহেতু আমার হেড নেই, আমি হেড আসলে দেই নাই, তবে হেড ওপেন এবং ক্লোজ দুটি করে রাখতে পারতাম। যাই হোক, আমি যখন একসাথে করব তখন তোমাদেরকে দেখাবো। একটু ছোট করেই করলাম HTML, তারপর বডি, এরপর বি ট্যাগ দিয়েছি, লিখলাম দিস ইজ বোল্ড স্টাইল। এরপর হচ্ছে বি ক্লোজ করলাম, এই বডি ট্যাগ ক্লোজ করলাম, HTML ক্লোজ করলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমার দেখো একটি লেখা দিস ইজ বোল্ড স্টাইল, অর্থাৎ দিস ইজ বোল্ড স্টাইল আমি লিখলাম। এই লেখাটা শো করার জন্য আমাকে কিন্তু এই কোডিংগুলো করতে হবে। তোমরা অনেকেই মনে করতেছো যে আমি যদি MS ওয়ার্ডে লিখি দিস ইজ বোল্ড স্টাইল এবং বোল্ড করে দেই, তাইলে তো আমার এত ঝামেলা নেই। আসলে বাস্তবতা হচ্ছে, দেখো MS ওয়ার্ড বা অফিসে বিভিন্ন প্রোগ্রাম আছে 2003 থেকে 15, 16, 17। অর্থাৎ তুমি বাসায় বসে যদি একটা
MS ওয়ার্ডে কোনো কিছু লেখো, দেখা যায় তুমি কলেজে গেলা বা তোমার ক্লাসে গেলা, সেখানের কম্পিউটারে সেটি শো নাও হতে পারে, কারণ সেখানের অফিস এবং তোমার বাসার অফিস মিল নাও হতে পারে। কিন্তু যখন আমি HTML ব্যবহার করে এটি লিখব, তখন দেখা যাবে এটি সকলের কম্পিউটারে শো করতেছে। এই জন্য আমি এই HTML ট্যাগগুলো ব্যবহার করে মূলত এটা লিখব। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ MS ওয়ার্ডে লেখা সহজ, কিন্তু সকল জায়গায় শো করবে না। কিন্তু আমি HTML ব্যবহার করে, অর্থাৎ এই ট্যাগগুলো ব্যবহার করে যখন আমি লিখব, তখন এটি সবার কম্পিউটারে, কারণ সকল জায়গায় শো করবে। তোমরা মনে রাখবে যে ওয়েব পেজ কিন্তু আমি আমার নিজের জন্য তৈরি করব না, কারণ ওয়েব পেজ তৈরি করবো ক্লায়েন্টদের জন্য, অপর মানুষের জন্য, কোনো কোম্পানির জন্য। এটা আমার নিজের দেখার জন্য না, অন্যের দেখার জন্য। তাহলে দেখো আমি এখানে ছোট্ট একটি দিস ইজ বোল্ড স্টাইল, অর্থাৎ এই প্রোগ্রামটা লিখলাম। এবার আমরা এটার ফলাফল বা আউটপুট দেখব। ফলাফল নিম্নরূপ। দেখো কি ফলাফল আসতেছে, দিস ইজ বোল্ড স্টাইল। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই লেখাটা কিন্তু বোল্ড ছিল না, এইখানে কিন্তু এই লেখাটা বোল্ড বা মোটা, অর্থাৎ বোল্ড আকারে আউটপুট পাওয়া গেছে। অর্থাৎ লেখার আউটপুট হচ্ছে কি বোল্ড বা মোটা। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে আমরা লেখাকে বোল্ড বা মোটা করার জন্য এই বি ট্যাগ ব্যবহার করব। বি ট্যাগ ব্যবহার করলে লেখাটা কি হবে, বোল্ড হবে। অর্থাৎ দিস ইজ বোল্ড স্টাইল, এই লেখাটা কি আছে, বোল্ড আছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা পি ট্যাগের ব্যবহার শিখেছ, বি ট্যাগের ব্যবহার শিখেছ, অর্থাৎ লেখা বোল্ড করার পদ্ধতি। এবার আমি সামনে যাচ্ছি, অর্থাৎ টেক্সট ইটালিক করার প্রোগ্রাম। আমি কোনো লেখাকে একটু বাঁকা করব, তাই সেই বাঁকা করার জন্য যেই প্রোগ্রাম করতে হবে সেটা আমাকে দেখতে হবে। HTML লেখা বাঁকা করে প্রদর্শনের জন্য আই ওপেনিং, আই ক্লোজিং ট্যাগ ব্যবহার করা হয়। মূলত এই আই ব্যবহার করা হয় কি জন্য, লেখাটাকে বাঁকা করার জন্য। তাহলে আমি জানলাম কি, কোনো একটা লেখা সোজা আছে, লেখাটাকে একটু বাঁকা করে প্রদর্শনের জন্য আমাকে কি করতে হবে, এই আই ট্যাগ ব্যবহার করতে হবে। অর্থাৎ কোনো একটা লাইন, কোনো একটা শিরোনাম, কোনো একটা হেড বা কোনো কিছুকে যখন আমি লেখাটা এরকম আমার সোজা আছে, লেখাটাকে আমি বাঁকা করে প্রদর্শন করতে চাই, তখন আমাকে এই আই ট্যাগ ব্যবহার করতে হবে। এর দ্বারা কোনো লেখাকে বাঁকা করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমরা অনেকেই উপস্থিত হয়েছে, থ্যাংক ইউ সবাইকে। MD আরমান হোসাইন, ধন্যবাদ। অনেকেই আসো, আমি সবার নাম বললাম না। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি এবার দেখব কোনো একটা লেখাকে আমি কিভাবে ইটালিক করতে পারি, অর্থাৎ ইটালিক করার পদ্ধতি। আমি ছোট্ট একটি প্রোগ্রাম এখানে লিখলাম। দেখো, HTML বডি, তারপর আই ইটালিক ট্যাগ, দিস ইজ ইটালিক স্টাইল, বডি ক্লোজ, HTML ক্লোজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটি ব্যাপার জানবে যে আমরা কিন্তু সকল প্রোগ্রাম করার জন্য যে স্ট্রাকচার শিখেছিলাম, সেই স্ট্রাকচার কিন্তু আমি ওই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু সকল প্রোগ্রামগুলো করতেছি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? সুজন রাজ, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, ভালো আছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, একার তোমরা একটু দেখো, HTML বডি, তারপর আই দিয়ে লিখলাম দিস ইজ ইটালিক স্টাইল, অর্থাৎ লেখাটা এখানে কি আছে, সোজা আছে। এই লেখাটা যখন আমি এখানে আই ব্যবহার করছি, লেখার স্টাইলটা একটু চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ বাঁকা হয়ে যাবে। আমরা একটু আউটপুটটা দেখি। দেখো, অর্থাৎ বাম পাশের প্রোগ্রামটির ফলাফল, বাম পাশে না সরি, অর্থাৎ এই উপরের প্রোগ্রামের ফলাফলটি ইটালিক করে আসবে। দেখো, দিস ইজ ইটালিক স্টাইল। একটু খেয়াল করে দেখো, এই লেখাটা কিন্তু একটু বাঁকা চলে আসছে। প্রিয় শিক্ষার্থীরা, দেখা যায় কিনা তোমাদের মোবাইলে বা কম্পিউটারে, অর্থাৎ লেখাটা কিন্তু একেবারে এভাবে সোজা ছিল, এভাবে সোজা না হয় একটু এরকম বাঁকা আসছে। এই যে দেখো, তুমি আই এবং এই আইয়ের দিকে তাকালে, এলের দিকে তাকালে বুঝে যাচ্ছে যে লেখাটা একটু একদিকে ঝুঁকে পড়ছে, অর্থাৎ বাঁকা হয়ে গেছে। এটাকে মূলত বলা হয় ইটালিক। তাহলে আমরা কোনো একটি টেক্সটকে ইটালিক করার পদ্ধতি শিখলাম। তাহলে কোনো টেক্সটকে ইটালিক করার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে, আই ট্যাগ, অর্থাৎ আই ওপেন এবং আই ক্লোজ, এই ট্যাগ ব্যবহার করে আমরা
কোনো লেখাকে একটু বাঁকা করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা কোনো একটা লেখাকে কিভাবে আসলে বাঁকা করতে পারি। আমি কিন্তু সকলগুলো তোমাদেরকে আমি যা যা শিখাইতেছি সবগুলো কিন্তু একবারে আমি তোমাদের কাছে চাইবো আজকেই যখন প্র্যাকটিক্যাল করব তোমাদেরকে কিন্তু বলতে হবে আমি কি করতে হবে, কোথায় কোন ট্যাগ ব্যবহার করব। এসএস রাজু রোল 281, থ্যাংক ইউ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা ইটালিক করা অবশ্যই শিখে গেছো। আন্ডারলাইন প্রোগ্রাম অর্থাৎ HTML লেখার নিচে দাগ দেওয়ার জন্য এই ইউ ক্লোজ ওপেনিং এবং ইউ ক্লোজিং ট্যাগ ব্যবহার করা হয়। নিম্নে HTML কোডিং পদ্ধতি দেখানো হলো, অর্থাৎ আমি কোনো একটা লেখার নিচে একটা দাগ দেব, এই দাগ দেওয়াকে আমরা জানি বলা হয় কি আন্ডারলাইন। অর্থাৎ এই আন্ডারলাইন করার প্রোগ্রামটা আমরা শিখব কিভাবে কোনো লেখাকে আন্ডারলাইন করতে হয় বা কোনো লেখার নিচে দাগ দিতে হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আন্ডারলাইন করার জন্য কি ট্যাগ ব্যবহার করা হয়? ইউ ট্যাগ। মনে থাকবে, আন্ডারলাইন করার জন্য ইউ ট্যাগ ব্যবহার করা হয়। MD আবু সুফিয়ান, আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ। 284 রোল। এরপরে দেখো, এখানে আমি ইউ ট্যাগ ব্যবহার করছি। HTML বডি ইউ ন্যাশনাল কলেজ ইউ ক্লোজ বডি HTML। অর্থাৎ আমি এই কোডিং লিখলাম, আমি চাইতেছি যে ন্যাশনাল কলেজ লেখাটির নিচে একটি দাগ আসবে, অর্থাৎ ন্যাশনাল কলেজ লেখাটা আন্ডারলাইন করা হবে। MD সাব্বির হোসাইন, এক্সাম হার 2020 রোল 0114। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এবার দেখো যে আমরা ন্যাশনাল কলেজ লিখেছি, ডান পাশে ইউ শুরু করেছি, বাম পাশে এবং ইউ শেষ করেছি ডান পাশে। তাহলে এর আউটপুট কি আসে একটু দেখো, যে উপরের প্রোগ্রামের ফলাফল হবে ন্যাশনাল কলেজ। একটু খেয়াল করে দেখো, ন্যাশনাল কলেজ লেখাটা আসছে, এর নিচে কি আসছে? একটি আন্ডারলাইন করা অর্থাৎ দাগ চলে আসছে। কারণ আমি এখানে ইউ ব্যবহার করার কারণে এই ন্যাশনাল কলেজ লেখার নিচে কি আসছে? দাগ অর্থাৎ আন্ডারলাইন চলে আসছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমরা প্যারাগ্রাফ, বি ট্যাগ, আই ট্যাগ এবং ইউ অর্থাৎ বোল্ড, প্যারাগ্রাফ, ইটালিক, আন্ডারলাইন বুঝতে পেরেছো। যদি কারো কোনো সমস্যা হয়, তুমি এই কয়টি ট্যাগের আমি ব্যবহার দেখিয়েছি, তোমরা যদি না বুঝো কেউ আমাকে কমেন্ট করতে পারো, তাহলে আমি তোমাকে কিন্তু আবার পুনরায় আলোচনা করব। স্যার সকল কোডিংয়ের জন্য একটি ক্লাস চাই। অবশ্যই সকল কোডিংয়ের জন্য আমি সবার শেষে গিয়ে একটি ক্লাস তোমাদেরকে সকল কোডগুলোর সমানে একটি ওয়েব পেজ ডিজাইন করে আমি তোমাদেরকে দেখাবো। আশা করি একটু ওয়েট করো, কারণ আমি ধারাবাহিকভাবে যাচ্ছি, সকল ট্যাগগুলোর ব্যবহার তোমাদেরকে শিখিতে শিখিতে আমি সামনে যাচ্ছি। এবং আজকে যতগুলো ট্যাগ আমি দেখিয়েছি সকল ট্যাগগুলোই আমি তোমাদেরকে আবার একসাথে দেখাবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আন্ডারলাইন করা শিখলাম। এবার HTML লাইনে ব্রেকের ব্যবহার শিখব। আমি কোনো একটা লাইনের শেষে কিভাবে ব্রেক দিতে হয় এই কোডিংটা আমি এখন শিখব। প্রিয় শিক্ষার্থীরা, নতুন প্যারাগ্রাফ শুরু না করেই লাইনের মাঝখানে কোনো অংশকে ভেঙে নতুন লাইন তৈরি করতে বিআর ট্যাগ ব্যবহার করা হয়। বিআর এলিমেন্টটি একটি এমটি HTML এলিমেন্ট যার কোনো শেষ ট্যাগ নেই। ওয়েব ব্রাউজার ওপেন করলে ফলাফল নিচের মতো। অর্থাৎ আমি যখন একটু প্রোগ্রাম করলে তোমরা সেখানে দেখতে পারবে। এখানে বিআরের ব্যাপারে বলে নেই। বিআরটা হচ্ছে, আমি শুরুতে তোমাদেরকে যখন প্যারাগ্রাফ দেখিয়েছিলাম, প্রিয় শিক্ষার্থীরা একটু যদি আমি পিছনে যাই, তোমাদের যে আমি প্যারাগ্রাফ শিখিয়েছিলাম, এখানে দেখো এই যে লাইনগুলো নিচে নিচে নামানোর জন্য আমি কি করেছি? এই পি ওপেন করেছি, পি ক্লোজ করেছি, পি ওপেন ক্লোজ বারবার, অর্থাৎ পি ক্লোজ করেছি। এই বারবার পি ক্লোজ না করেও আমি অন্যভাবে, অর্থাৎ এই যে বিআর ট্যাগ ব্যবহার করে আমি কোনো লেখাকে নিচে নামিয়ে নেব। এই প্রোগ্রামটা আমি এবার দেখব। তাহলে দেখো, আমি এতক্ষণ দেখেছি আমি যেই ট্যাগটাই শুরু করেছি
সেই ট্যাগটাই কিন্তু ক্লোজ করতে হয়েছে। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, এই বিআর ট্যাগটাকে শুরু করলে এটাকে ক্লোজ করার দরকার হয় না, কারণ এটিকে ফাঁকা ট্যাগ বলে বা এমটি এলিমেন্ট বলে। তাহলে বিআর হচ্ছে একটি এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ, এই ট্যাগ শুরু করলে ক্লোজের দরকার হয় না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার বিআর ট্যাগের ব্যবহার দেখব। একটু তাকিয়ে দেখো, আমি HTML তারপর বডি লিখলাম, যেহেতু আমি পাশাপাশিও লিখে যাবে, অর্থাৎ নিচে লিখলাম না, HTML বডি, এরপর আমি একটি পি দিলাম। পি দেওয়ার পর আমি লিখলাম দিস ইজ লিখে একটি বিআর ট্যাগ ব্যবহার করেছি। বিআরের পরে আমি লিখলাম এ প্যারাগ্রাফ, এরপর আবার বিআর লিখলাম, এরপর দেখলাম উইথ লাইন ব্রেক, এরপর আমি পি ক্লোজ করলাম। দেখো এই যে বিআর দুইবার আমি বিআর ট্যাগটা ব্যবহার করলাম, কিন্তু কোথাও কিন্তু বিআর ট্যাগটাকে আমি ক্লোজ করিনি, শুধুমাত্র পি শুরু করেছি, পি এখানে শেষ করেছি। অর্থাৎ এই দিস ইজ, এরপর বিআর, এরপর এই প্যারাগ্রাফ, এরপর বিআর উইথ লাইন ব্রেক পি, এই যে আমি এরপর এই বডি ক্লোজ করেছি, HTML ক্লোজ করেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার দেখব বিআর ট্যাগ ব্যবহার করার কারণে আমার ফলাফলটা কি আসে। তাহলে ফলাফল হবে, একটু তাকাও বাম পাশে দেখো, এখানে কি লেখা রয়েছে, একটু মনোযোগী হও। দিস ইজ, এই যে লেখা দিস ইজ লেখার পরের লাইনটি, এ প্যারাগ্রাফ লেখাটি কিন্তু নিচের লাইনে নেমে গেছে। কেন নেমেছে? কারণ এখানে আমি বিআর ট্যাগ ব্যবহার করছি। এর মানে বুঝে যায় বিআর ট্যাগ ব্যবহার করলে লাইনটা নিচে নামবে। এরপর আমি লিখলাম এ প্যারাগ্রাফ, এরপরে বিআর ট্যাগ লিখলাম উইথ লাইন ব্রেক, অর্থাৎ দেখো এই উইথ লাইন ব্রেক লেখাটা কিন্তু নিচে নেমে এসে। প্রিয় শিক্ষার্থীরা, দিস ইজ লেখাটার পরে এ প্যারাগ্রাফ কিন্তু এখানে লেখার জায়গা ছিল, বাট বিআর ব্যবহার করার কারণে, অর্থাৎ এটা তিনটি লাইন আকারে প্রকাশ পেয়েছে। দিস ইজ একটা প্যারাগ্রাফ হয়েছে, এরপর একটা লাইনটা ব্রেক হয়েছে, এখানে ব্রেক হয়েছে, অর্থাৎ আমাকে তিনটি লাইনে দেখাচ্ছে বিআর ট্যাগ ব্যবহার করার কারণে। তাহলে বোঝা গেল কি, যখন কোনো লাইনকে আমাকে নিচে নামাতে হবে, তখন আমি সহজেই বিআর ট্যাগ ব্যবহার করলে ওই লাইনটা আমার নিচে নেমে যাবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, রেদওয়ানুল ইসলাম স্যার, আই জাস্ট কেম। আচ্ছা, থ্যাংক ইউ। দেখো তাহলে আবার একটু, আমি প্রিয় শিক্ষার্থী, তো আমি দেখা যায় যে শুরু থেকে আবার যদি শুরু করি অন্যরা আবার বিরক্ত হবে। তাহলে দেখো, তুমি যেহেতু এইমাত্র জয়েন করছো, তোমাকে লাইন ব্রেকটা একটু আবার দেখাই। অর্থাৎ লাইন ব্রেকের কাজ হচ্ছে মূলত যে কোনো একটি লাইনকে নিচে নামানো। আর রেদওয়ানুল ইসলাম, যখন ক্লাস শেষ হবে, আশা করি তুমি তখন ক্লাসটা একাধিকবার রিপিট করলেই তুমি আসলে পিছনের লেখা বা পড়াগুলো জানতে পারবে। আর সুজন স্যার, বিআর ব্যবহার কেন করতে হয়? আচ্ছা প্রিয় শিক্ষার্থী সুজন রাজ, বিআর ব্যবহার করার, দেখো বিআর ব্যবহার করতে হবে দিস ইজ এ প্যারাগ্রাফ উইথ লাইন ব্রেক। এই লেখাটা কিন্তু এক লাইনে আছে, আমার কোথায় আছে? এক লাইনের মধ্যে আছে। কিন্তু এই বিআর ট্যাগ ব্যবহার করার কারণে দেখো এই এ প্যারাগ্রাফ লাইনটা নিচে আসছে। এরপর আবার এখানে ব্রেক বিআর ব্যবহার করার কারণে উইথ লাইন, অর্থাৎ নিচে লাইনের আমার বিআর ট্যাগটা ব্যবহার করা। সুজন রাজ, এবার বুঝতে পেরেছো কিনা? অর্থাৎ আমি কোনো লাইনকে নিচে নামাবো, দিস ইজ, আমি চাই না এই প্যারাগ্রাফ লেখাটা এখানে থাকুক। যদি আমি এখানে বিআর ট্যাগটাকে বাদ দিয়ে দিতাম, তাহলে লেখাটা কি আসতো? এই পাশে চলে আসতো। তাহলে আমি লেখাটাকে নিচে নামানোর জন্য বিআর ট্যাগ ব্যবহার করি। তাহলে সুজন রাজ, বুঝতে পেরেছো কিনা? নীলা সামিরি আক্তার ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। তাহলে বিআর ট্যাগের ব্যবহার তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানিয়ে দাও। সুজন রাজ, তুমি কি বুঝতে পেরেছো যে আমি কেন বিআর ট্যাগ ব্যবহার করব? বিআর ট্যাগের কাজ হচ্ছে কোনো লেখাকে আমি নিচে নামানোর জন্য, লাইনটাকে নিচে ব্রেক করার জন্য আমি ব্যবহার করব। আশা করি তোমরা বিআর ট্যাগের ব্যবহার বুঝতে পেরেছো। স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ। প্রিয় শিক্ষার্থীরা, এবার সুপারস্ক্রিপ্ট এবং অর্থাৎ সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টের ব্যবহার আমরা শিখব। দেখো, HTML লেখাকে সুপারস্ক্রিপ্ট হারে প্রদর্শনের জন্য সাবস্ক্রিপ্ট এবং সাবক্লোজ ট্যাগ ব্যবহার হয়, এবং সুপারস্ক্রিপ্ট করে প্রদর্শনের জন্য SUP সাব এবং সাবক্লোজ ট্যাগ ব্যবহার করা হয়। অর্থাৎ কোনো লেখাটাকে যদি আমি স্বাভাবিকের চেয়ে উপরে উঠাতে চাই,
তখন আমরা এই সুপারস্ক্রিপ্ট ব্যবহার করি। আর কোনো লেখাকে যখন আমি স্বাভাবিকের চেয়ে একটু নিচে নামাতে চাই তখন এই সাবস্ক্রিপ্ট লেখাটা ব্যবহার করি। প্রিয় শিক্ষার্থীরা, সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ এই সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টে আমরা দেখব। তাহলে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের ব্যবহারটা একটু দেখো। এখানে আমি লিখেছি HTML, এরপর লিখেছি আমি বডি। HTML, তারপর লিখলাম কি বডি, এরপর এরপর লিখলাম সাব, লিখেছি টু, এরপর সাব ক্লোজ করে দিয়েছি, এরপর লিখেছি ও। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা তাকালে আর দেখো এখানে আমি লিখেছি এ, এখানে লিখেছি সুপ SUP, এরপর টু, এরপর সুপ ক্লোজ করে, এরপর লিখেছি 2AB। অর্থাৎ মূলত বডি শুরু করেছিলাম, বডি ক্লোজ করেছি, HTML শুরু করেছি। অর্থাৎ এখানে আমি ছোট আকারের সুপ এবং সাপের ব্যবহারটা আলাদা দুটি লাইনে আমি ব্যবহার করেছি। মূলত যখন আমি সাপ শুরু করেছি, সাপ ক্লোজ করেছি, এখানে সুপ শুরু করেছি, সুপ ক্লোজ করেছি। দুটো ছোট ছোট প্রোগ্রাম আমি একটি টেবিলের মধ্যে আলাদা করে দেখিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, যখন আমি সাপ ব্যবহার করেছি তাহলে দেখো এখানে রেজাল্টটা কি আসবে। দেখো আমার রেজাল্টটা আসছে H2O। অর্থাৎ এই এইচের সাথে কি আছে, সাব আছে টু। এই যে টুটা দেখো স্বাভাবিকের চেয়ে কি হয়েছে, একটু নিচে নেমে এসেছে। এরপর এখানে কি আছে, সাব ও লেখাটা স্বাভাবিক আছে, স্বাভাবিক জায়গায় আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা সাবস্ক্রিপ্টের ব্যবহার অর্থাৎ শিখছো। এরপর এখানে দেখো ফলাফলটা কি আসে, এখানে আসছে A² + 2AB। কারণ এর উপরে ছিল সুপ, টু সুপ ক্লোজ করেছে, তারপর লিখেছে 2AB। তাহলে কি দাঁড়ায়, A² + 2AB। স্যার নেট সমস্যা হচ্ছে সুজন রাজ। আমি তো অবশ্যই এখানে ঠিক দেখা যাচ্ছে, দেখো তারপরও আমি তোমাদেরকে একটু দেখাই সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের ব্যবহার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের ব্যবহারটা বুঝতে পেরেছো। এখানে দেখো আমি তোমাদেরকে সুপ অর্থাৎ SUB সাব টু এবং SUB সাব ক্লোজ করেছি। এরপর বডি শুরু করেছি, বডি ক্লোজ করেছি, HTML শুরু করেছি, HTML ট্যাগ ক্লোজ করেছি। ঠিক এখানে সুপ টু, তারপর সুপ ক্লোজ করেছি, বডি HTML, অর্থাৎ আমি ক্লোজ করেছি। দেখো এখানে আমার ফলাফলটা H2O, এই টুটা কি নিচে এসেছে এবং এখানে এই টুটা উপরে চলে আসছে, কারণ এখানে আমি ব্যবহার করেছি সুপ আর এখানে ব্যবহার করছি সাব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের ব্যবহার বুঝতে পেরেছো। কেউ যদি না বুঝে থাকো আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদেরকে আবার শিখিয়ে দেব। রহমান রাফি ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সুপারস্ক্রিপ্টের কাজ কি, কোনো লেখাটাকে উপরে তোলা স্বাভাবিকের চেয়ে। সাবস্ক্রিপ্টের কাজ কি, কোনো লেখাটাকে স্বাভাবিকের চেয়ে নিচে নামানো। তাহলে দেখা যায়, জি স্যার বুঝতে পেরেছি, এলিনা থ্যাংক ইউ। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে হতে পারে এর উপর কি আছে, সুপ টু এর উপর আর একটা সুপ, তাহলে কি হতে পারে একটু আমরা এবার দেখব। সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের ব্যবহার খেয়াল করে দেখো। অর্থাৎ এখানে ধরো ফলাফলটা আছে এইরকম, এটা এক্সের উপর, এটা হচ্ছে সুপ, এই সুপের উপরে আবার আর একটা সুপ, অর্থাৎ সুপারস্ক্রিপ্ট। যদি এভাবে হয়, স্যার কিভাবে আসছে, আচ্ছা সুইব আল হাসান একটু দেখো, আবার তোমার জন্য পিছনে গেলাম। কিভাবে আসছে বাবা, কারণ আমি এখানে সাব ব্যবহার করেছি এই টু এর ক্ষেত্রে। আমি স্বাভাবিকভাবে লিখেছি, আর সাব কথাটা লিখেছি কেন এবং টু লিখেছি, সাব কথাটা লেখার কারণে এই টুটা নিচে চলে আসছে এবং সাব ট্যাগ ক্লোজ করেছি। ঠিক এখানে এই টু লেখাটা আবার উপরে উঠাতে হবে, তাহলে এই জন্য আমি লিখেছি সুপ, এরপর টু সুপ ক্লোজ করেছি, অর্থাৎ লেখাটা উপরে চলে আসছে। অর্থাৎ এই দুটো ট্যাগ ব্যবহার করার কারণে আমরা মূলত এই টুটা নিচে এসেছে
এবং এই টুটা উপরে গেছে, অর্থাৎ সুপারস্ক্রিপ্ট হয়েছে। আর নীলা শারমিন আক্তার স্যার, এখন নেট প্রবলেম হচ্ছে, তোমরা কি আমার এই যে লেখাগুলো স্পষ্ট দেখতে পাচ্ছ না, না কি সমস্যা হচ্ছে আমাকে একটু এক্স্যাক্টলি জানালে আমি একটু ট্রাই করে নিতাম আসলে কি হচ্ছে, নেট সমস্যা, কি প্রবলেম হচ্ছে, কি লেখা ঝাপসা আসতেছে? আমি কিন্তু আমার এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা সুপ এবং সাব অর্থাৎ সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টের ব্যবহার দেখলাম। এরপরে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের অর্থাৎ যদি এইভাবে মূলত চলে আসে যে এক্স তারপর এ প্লাস বি, অর্থাৎ এটা হচ্ছে একটা সুপ এবং আচ্ছা, কি বলছো যে প্লাস তিনি কিভাবে আসলো দুইবারের আগে? আমি তো তোমার বলছে ক্যান অলসো 2ab এর আগে, হ্যাঁ, অর্থাৎ 2ab এর আগে কিভাবে আসলো? এই যে দেখো, একটু খেয়াল করে বাবা তুমি, কারণ 2ab লেখাটা স্বাভাবিক। ও সরি, এখানে আসলে প্লাস চিহ্নটা দেওয়া হয়নি, এখানে একটা মিস্টেক রয়েছে, এখানে একটা প্লাস হবে। এইখানে কি আছে? টাইপিং মিস্টেক। থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ। এই যে আমি প্লাস চিহ্নটা এখানে আসছে কিন্তু এখানে নাই, অর্থাৎ এই হবে একটা প্লাস। একটু দেখে নেই, প্লাস এই যে দেখো, এবার তুমি বুঝতে পেরেছো কিনা? কারণ সুপ ক্লোজ করে এখানে প্লাস এবি আসছে। অনিমা ইসলাম, অনিমা ইজ ওয়াচিং, এত লেট করে ক্লাসে আসছো? আচ্ছা, রাফসান মমিন লেখা কি? তাহলে মনে হয় যে তুমি নেটের সমস্যার কথা বলতেছো, মনে হয় তোমার নেটের বাবা সমস্যা হচ্ছে, যেহেতু অন্যরা ক্লিয়ার দেখতে পাচ্ছে। আচ্ছা, তাহলে এবার তুমি বুঝতে পেরেছো যে কিভাবে এখানে প্লাস আসলো, অর্থাৎ এখানে হয়েছে 2ab আর এই লেখাটা 2 উপরে। শিক্ষার্থীরা, আমরা এবার এখানে একটু যাই। দেখো, এক্স এর উপরে একটা সুপ আছে, এই সুপের উপরে আর একটা রয়েছে, অর্থাৎ এইভাবে যদি কখনো আসে বা এর উপরেও আরো একটা সুপ থাকতে পারে, তাহলে দেখা যায় যে এক্স এর উপরে আমার একটা সুপারস্ক্রিপ্ট রয়েছে, সুপ কি এ প্লাস বি। আমি এখানে লিখলাম এ প্লাস বি। ঠিক এ প্লাস বি এর উপরে আর একটা সুপারস্ক্রিপ্ট আছে 2, এই যে সুপারস্ক্রিপ্ট আছে 2, এরপরে আমি এই সুপকে ক্রস করলাম, এরপরে আমি এই সুপকে ক্রস করলাম। এভাবে যদি 5টাও সুপ 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 থাকে, তাহলে আমি এভাবে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, একটু নেটে সমস্যা ছিল, তোমরা এবার দেখতে পারছো মনে হয়। আচ্ছা, এবার দেখো, এক্স, এখানে আমি এক্স এর পরে একটি সুপারস্ক্রিপ্ট ব্যবহার করেছি। সুপারস্ক্রিপ্টটা কি? এ প্লাস বি। এই এ প্লাস বি এর উপর আর একটা সুপারস্ক্রিপ্ট ব্যবহার করলাম কি 2। তাহলে দেখা যায় আমি পরাপর নেট প্রবলেম অনেক। স্যার হ্যাঁ, এই যে এখন ঠিক হয়ে গেছে, একটু নেট প্রবলেম ছিল। হ্যাঁ, নীলা শারমিন আক্তার, নেটে প্রবলেম ছিল এক্স্যাক্টলি একটু, হ্যাঁ কিছু করার নেই। আসলে আমরা আমাদের দেশের সাবমেরিন কেবল ওরকম আমেরিকার মতো এখন উন্নতি হয়নি, তবে দোয়া করো আমাদের দেশের সরকার যে কাজ করতেছে, অর্থাৎ তথ্য প্রযুক্তির ব্যাপারে অনেক ডেভেলপ হচ্ছে, আল্লাহ ভরসা আস্তে আস্তে হয়ে যাবে, নেট সমস্যা একদিন সমাধান হয়ে যাবে। দেখো তাহলে এখানে এক্সের উপরে কী রয়েছে? সুপ, এরপর রয়েছে এ প্লাস বি, এরপর সুপ ক্লোজ, অর্থাৎ এক্সের উপরে একটি সুপ আছে এ প্লাস বি, এর উপরে একটি সুপ রয়েছে 2। এর মানে আমাকে যদি এই 2 এর উপরও যদি আর একটা স্কোয়ার থাকতো বা কিউব থাকতো, তখন দেখা যায় আমি এখানে কি করতাম, এই 2 লিখে এখানে আবার লিখতাম সুপ, এরপর লিখতাম 3, এরপর সুপ ক্লোজ। অর্থাৎ আমি সুপটা 2বার শুরু করেছি, 2বারই ক্লোজ করেছি, কিন্তু শুরুটা ভিন্ন ভিন্ন জায়গায় করলেও আমাকে ক্লোজটা করতে হবে ভিন্ন ভিন্ন জায়গায়, না একসাথে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমাদের সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের ব্যবহার তোমরা শিখতে পেরেছো। এবার একটু দেখো, আমি তোমাদের
এই সকল ট্যাগগুলোকে একসাথে একটু ব্যবহার শিখাচ্ছি, যে PBIU ট্যাগের ব্যবহার, অর্থাৎ এই পি এবং প্যারাগ্রাফ, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এই ট্যাগগুলোর আমি তোমাদেরকে ব্যবহার করা দেখাচ্ছি যে কিভাবে মূলত একসাথে ব্যবহার করা যায়। এটাকে বলা হয় নেস্টেড ট্যাগ বা নেস্টেড এলিমেন্ট। যদি এভাবে কখনো এরকম হয় যে একসাথে লেখার দরকার হয়, একটি কন্টেন্টের বাইরে সবগুলো থাকবে, তখন সেটাকে আমরা বলি সাধারণত নেস্টেড ট্যাগ বা নেস্টেড এলিমেন্ট। তাহলে এবার একটু তাকিয়ে দেখো, আমি এখানে HTML লিখেছি, তারপর বডি, তারপর পি, তারপর বি ট্যাগ, তারপর আই ট্যাগ, তারপর ইউ ট্যাগ। এরপর লিখলাম আমরা দিস ইজ ইটালিক স্টাইল, এরপর লিখলাম ইউ, তারপর আই, তারপর বি, তারপর পি। প্রিয় শিক্ষার্থীরা, একটি লাইনের মধ্যে সকল কিছু থাকবে। এরপর আমি কি করলাম, বডি HTML ক্লোজ করে দিয়েছি। স্যার যতবার সাপ লেখি ততবার কি সেলসে সাপ লিখতে হবে? হ্যাঁ, তুমি যতবারই সাপ লিখবে ততবার তোমাকে সাপ ক্লোজ করতে হবে, না হলে তোমার সাপ আউটপুটে আসবে না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি নেস্টেড এলিমেন্ট এটাকে বলা হয়। দেখো, প্রোগ্রামটির ফলাফল হবে দিস ইজ ইটালিক স্টাইল। একটু খেয়াল করে দেখো, এই ইউ ব্যবহার করার কারণে আন্ডারলাইন এসেছে, এই আই ব্যবহার করার কারণে খেয়াল করে দেখো লেখাটা কিন্তু সোজা নয়, একটু বাঁকা এসেছে, অর্থাৎ ইটালিক আসছে। এই বি লেখার কারণে লেখাটা ছিল কি এখানে চিকন, এখানে কিন্তু বোল্ড বা মোটা চলে আসছে। পির কারণে এটি একটি প্যারাগ্রাফ। আমি তোমাদেরকে কিন্তু একসাথেই 4টি ট্যাগের ব্যবহার এই একই কন্টেন্টের মধ্যে তোমাদেরকে দেখালাম, যে দিস ইজ ইটালিক স্টাইল, এই লেখাটা মূলত আন্ডারলাইন হয়েছে, বোল্ড হয়েছে, ইটালিক হয়েছে, একটি প্যারাগ্রাফ আকারে শো হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবে এখানে একটি নেস্টেড এলিমেন্টের ক্ষেত্রে একটি ব্যাপার দেখো, আমি এখানে পি আগে শুরু করলেও পি শেষ করেছি সবার শেষে, তারপর বি শুরু করেছি, অর্থাৎ এখানে যেটা সবার শেষে থাকবে এখানে সেটা সবার আগে হবে। এভাবে ঠিক দেখো, একটু খেয়াল করে আমি তোমাদেরকে দেখাই। অর্থাৎ দেখো, এখানে ইউ ট্যাগটা সবার শেষে আমি শেষ করেছি, এখানে সবার আগে। এরপর কি আই ট্যাগ, অর্থাৎ এই আই ট্যাগটা দেখো এখানে রয়েছে, এরপর এখানে দ্বিতীয় স্তর রয়েছে। এরপর ছিল কি বি ট্যাগ, বি ট্যাগটা অর্থাৎ এখানে, এরপর কি ছিল পি ট্যাগ, এই পি ট্যাগটা আমি আবার সবার শেষে ক্লোজ হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট একটা মেথড আমরা শিখেছিলাম, যে ফার্স্ট ইন লাস্ট আউট আর লাস্ট ইন ফার্স্ট আউট। অর্থাৎ এখানে সবার লাস্টে যেটা বসবে এখানে সবার শুরুতে বসবে, এইটা তোমাদের অনেক সময় মনে থাকে না। এজন্য আবার একটু দেখো, এখানে প্রথমে বসেছে পি, তারপরে বি, তারপরে আই, তারপর ইউ। কিন্তু যখন আমি ক্লোজ করেছি, প্রথমে ইউ ক্লোজ হয়েছে, তারপর আই ক্লোজ হয়েছে, তারপর বি ক্লোজ হয়েছে, তারপর পি ক্লোজ হয়েছে। আমি তোমাদেরকে একটি ব্র্যাকেট দিয়ে জাস্ট বোঝানোর চেষ্টা করছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ তোমাদের কিভাবে ট্যাগগুলো যদি একসাথে অনেকগুলো ট্যাগ এভাবে বসে, অর্থাৎ এইভাবে ধারাবাহিকভাবে তোমরা দেখিয়েছি, তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আশা করি তোমরা যে কিভাবে মূলত নেস্টেড ট্যাগগুলো ব্যবহার হয়। তাহলে প্রিয় তোমাদেরকে আমি প্র্যাকটিক্যাল দেখাতে চেয়েছি, কিন্তু নেক্সট আমি যা কিছু আজকে এই করেছি এই সকল ক্লাসগুলোই তোমাদের আমি নেক্সট ক্লাসে আবার প্র্যাকটিক্যালটা সাথে দেখাবো। তবে তোমাদেরকে আমি এক নজরে একটু প্র্যাকটিক্যালটা দেখিয়ে নেই। হ্যাঁ, বেশি টাইম নেব না, আমি অল্প জাস্ট আমি যতটুকু দেখব। তাহলে আমি প্র্যাকটিক্যাল করার জন্য কোথায় যাব? স্টার্ট মেনু, স্টার্ট মেনুতে গিয়ে আমি নোটপ্যাড যাব। কোথায়? নোটপ্যাড। এই আমি নোটপ্যাডে চলে গেলাম। শিক্ষার্থীরা দেখব জাস্ট HTML, যেহেতু অনেক টাইম নিয়ে ফেলেছি, এরপরে আরও ক্লাস রয়েছে, তোমাদেরকে আমি জাস্ট একটু কপি করে একবারে দেখিয়ে দেই। এখানে আমি তোমাদেরকে একসাথে
সকল ট্যাগগুলো একটু বড় করে আমি সোজা লিখেছি, তোমরা একটু করে লিখবে হেড, অর্থাৎ তোমরা একটু যাদের ল্যাপটপ আছে সাথে, ডেস্কটপ আছে, তোমরা প্র্যাকটিক্যালটা একটু করে ফেলো। বডি লেখাটা আমি নিচে নিয়ে যাব। বডির মধ্যে রয়েছে পি, ইটালিক, কিন্তু তোমাদের একসাথে দেখানোর চেষ্টা করছি। এ, তারপর আমি এই বডি ক্লোজ করে দিলাম। সবার শুরুতে এসটিএমএল ছিল, এসটিএমএল ক্লোজ করে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, দেখা যাচ্ছে কি না? দেখো, আমি এই প্রোগ্রামটা লিখলাম। কি লিখলাম? প্রথমে এসটিএমএল হেডের মধ্যে টাইটেল কি লিখলাম? ইউজ অফ ডিফারেন্ট ট্যাগ, অর্থাৎ বিভিন্ন ট্যাগের ব্যবহার। এরপর আমি কি করলাম? হেড। এরপরে আমি বডি শুরু করলাম, একটি লিখলাম দিস ইজ প্যারাগ্রাফ, পি ক্লোজ করেছি, আই, দিস ইজ ইটালিক, আই ক্লোজ করেছি। এরপর আমি একটা বিআর ট্যাগ দিয়েছি নিচে নামানোর জন্য, ইউ, দিস ইজ আন্ডারলাইন, ইউ, বিআর ট্যাগ ব্যবহার করছি। তারপর হচ্ছে এ, সুপ, টু, তারপর সুপ ক্লোজ করেছি। এরপর বিআর ট্যাগ ব্যবহার করছি। এরপর লিখছি এইচ, সাব, টু, সাব ক্লোজ। এরপর লিখেছি আমি ইউ। এরপরে আমি এই যে বডি শুরু করেছি, বডি ক্লোজ করেছি। এই যে এসটিএমএল শুরু করেছিলাম, এসটিএমএল ক্লোজ করেছি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি কি করব? সেভ করব। তাহলে আমি সেভ করার জন্য সেভ ক্লিক করলাম। এরপর আমি এটাকে কি নামে সেভ করা যায়? ট্যাগ, ডিফারেন্ট ট্যাগ, অর্থাৎ ট্যাগ নামে আমি সেভ করি। ট্যাগ ডট HTML, অর্থাৎ আমি ট্যাগ নামে সেভ করলাম। কোথায়? আমার এই যে ডেস্কটপে আমি সেভ করব। ডেস্কটপ ক্লিক করে দিলাম। এরপরে সেভ মেনুতে ক্লিক করলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমি এবার দেখব আমার ফলাফল বা আউটপুটটা কি আসে। তাহলে এবার আমি চলে যাব আমার ডেস্কটপের মধ্যে আমি ট্যাগ নামে সেভ করেছিলাম কোনো একটি ব্রাউজার। এই যে তোমরা খেয়াল করে দেখো, অর্থাৎ এই ব্রাউজারটা, এখানে ট্যাগ লেখা রয়েছে। এই ব্রাউজারটাকে আমি দেখো, আমি কিন্তু ফাইলটা যখন তৈরি করেছি এটা ট্যাগ হিসেবে, অর্থাৎ সেটা কি একটি ভিন্ন ফাইল। অর্থাৎ এই যে খেয়াল করে তোমরা একটু দেখো, আমি নাড়াচাড়া করছি অর্থাৎ ইয়া দিয়ে, অর্থাৎ এটা কি ট্যাগ নামও, কিন্তু এটা গুগল ক্রোমে কি হয়েছে? ওপেন হয়েছে। কারণ আমি .html লেখার কারণে ফাইলটি এভাবে ব্রাউজারে ওপেন হবে। তাহলে আমি দেখব আমার কি ফলাফল আসে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ফলাফলটা দেখো একটু। এটা হয়তো বা অনেক ছোট দেখা যাচ্ছে, আমি তোমাদেরকে একটু বড় করে দিচ্ছি। দেখো এখানে কি কি আছে, যে আমার দিস ইজ প্যারাগ্রাফ, দিস ইজ ইটালিক, দিস ইজ আন্ডারলাইন, তারপর এর সুপ পাওয়ার আছে H2O, অর্থাৎ এভাবে কিন্তু আমার আউটপুটটা চলে আসছে। অর্থাৎ আমি যখন এই ট্যাগগুলো লিখেছি, এই ট্যাগগুলো লিখে যখন আমি সেভ করলাম এবং আমার ব্রাউজারে যখন ওপেন হলো, তখন কিন্তু এইভাবে আমার চলে আসছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা অবশ্যই বাসায় এটি করবে। যারা ল্যাপটপ নিয়ে বসেছো, আমার সাথে সাথেই আসলে করেছো। আর তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমরা অবশ্যই এটি প্র্যাকটিস করবে, ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, আমাদের সকলের জন্য দোয়া করবে। আমরা যদি নিয়মিত ভার্চুয়াল ক্লাস করি, আমি আশা করি তোমরা বাস্তবে ক্লাস করে যতটা উপকৃত হবে, তার চেয়ে মোটামুটি এতটা কম হবে না, অনেকটা উপকৃত হতে পারবে।
তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য এবং আমাদের সকল শিক্ষকদের জন্য দোয়া করবে। সালামু আলাইকুম।